আমি দেখি একমাত্র প্রমোদ চৌধুরীর একজন লেখক ছিলেন, আপনারা অনেকে পাঠ্যপুস্তকে, তাঁর একটা লেখায় গণতন্ত্রের কথা আছে এবং তিনি গণতন্ত্রের বিরোধিতা করেছেন যে একেবারে সাধারণ মানুষ তারা যদি রাজনীতিতে জড়িয়ে পড়ে তাহলে ভালো শাসন ব্যবস্থা হতে পারে না, অর্থাৎ যেটা প্রাচীন গ্রিকের লোকেরা বলছেন এবং পরবর্তীকালে আরও অনেকে বলেছেন সেই ধারার চিন্তা। গণতন্ত্র দিয়ে কোনো ভালো সরকার রাষ্ট্র ব্যবস্থা হতে পারে না, এইভাবে প্রমোদ চৌধুরীর লেখায় এটার উল্লেখ পাই। তারপরে অনেক লেখা আমাদের আছে, লেখক চিন্তাবিদ আমরা পাই না। আর যদি আমাদের রাজনৈতিক নেতাদের কথা বলি তাহলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিপিনচন্দ্র পাল, চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু, শেরেবাংলা একে ফজলুল হক, মৌলানা ভাসানী, বঙ্গবন্ধু, এদের বক্তৃতায় রচনাবলিতে গণতন্ত্রের কথাটা পাওয়া যায় এবং সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে বেশি করে পাওয়া যায়। কিন্তু গণতন্ত্র কী এবং গণতন্ত্র কী নয়, আমাদের দেশের জন্য গণতন্ত্র কীরকম হবে এবং কীভাবে আমরা প্রতিষ্ঠা করব, এই ধরনের যৌক্তিক চিন্তা শেরেবাংলা ফজলুল হকের বক্তৃতার লেখা যেগুলো পাওয়া যায় তার মধ্যেও পাওয়া যায় না। একইভাবে মৌলানা ভাসানী অনেক কথা বলেছেন, ভালো ভালো গণতন্ত্রের কথা জোরে শুনেই বলেছেন, কিন্তু গণতন্ত্র কী এবং কী নয়, কীভাবে এটা প্রতিষ্ঠা করা যাবে এবং ধারাবাহিকতা রক্ষা করে পর্যায়ক্রমে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা এর দিকে যাওয়া যাবে, কোনো পরিচ্ছন্ন বক্তব্য নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক গুরুত্ব দিয়ে, বলা যায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশ বা বাঙালি জাতীয়তাবাদের সঙ্গে গণতন্ত্রের কথা বলেছেন, বক্তৃতায় বিবৃতিতে সবসময়ই বলেছেন। কিন্তু ক্ষমতাসীন হয়ে তিনি তো আর তার আগের বক্তব্যে থাকতে পারেননি। 2 বছর যেতে না যেতেই তার চিন্তা বদলে ফেলতে হয়েছে অবস্থার চাপে, এবং তিনি বাকশাল গঠন করেন, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নামে দল। এবং এই দল তো আর গণতন্ত্রের নেই, এরা একেবারেই মস্কো যেভাবে, মানে রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন তখন যেভাবে গঠিত, 1 পার্টি সিস্টেম ইত্যাদি ইত্যাদি, এই ধরনের একটা দীর্ঘ বক্তব্য নিয়ে বাংলাদেশের ওই রাজনৈতিক আদর্শ বদলে দিলেন, বাকশাল প্রতিষ্ঠার কথা বলি। এবং আগে থেকেই বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানুষের বিভিন্ন স্তরের অনেক অভিযোগ ছিল, আন্দোলন ছিল। তাদের আন্দোলন সঠিক ছিল এইটা আমি বলবো না, তাদের আন্দোলনও ভুল ছিল, মৌলিকভাবে ভুল ছিল, কিন্তু জনসাধারণকে আকৃষ্ট করে একটা অত্যন্ত শক্তিশালী আন্দোলন এই যে জাতীয় সমাজতান্ত্রিক দল, জলিল রব, তারা সৃষ্টি করেছিলেন। মৌলানা ভাসানীর নেতৃত্বেও শেখ মুজিব সরকারের সমালোচনা কঠোরভাবে করা হয়েছে। এইটাই শেখ মুজিবের পতনের মূল কারণ বলেও আমি মনে করি না। এত কিছু সত্ত্বেও এইগুলো আওয়ামী লীগের তুলনায়, বঙ্গবন্ধুর নেতৃত্বের তুলনায় দুর্বলই ছিল। কিন্তু আওয়ামী লীগের ভেতরে যে বিরোধ আছে, আওয়ামী লীগের ভেতরে যে চক্রান্ত আছে, গ্রুপিং আছে, এইটা তো তখন প্রকাশ পায়নি। ছাত্রলীগ বিভক্ত হয়ে জাসদ গঠিত হয়েছে, কোনো সন্দেহ আছে? জাসদে যারা নেতৃত্ব দিয়েছেন এরা ছাত্রলীগ এবং আওয়ামী লীগের তরুণ কর্মী। এইটা বঙ্গবন্ধু চাইলে বন্ধ করতে পারতেন, তাদেরকে সঙ্গে নিয়ে কথাবার্তা বলে ডাকলে, তারা মানসিকভাবে তৈরিও ছিলেন, কিন্তু বঙ্গবন্ধু তো সেটা করেননি। তিনি ওদেরকে কোনো কেয়ার করেননি, কোনো শক্তি বলেই স্বীকার করেননি। মৌলানা ভাসানীকে তিনি তার সঙ্গে রাখতে পারতেন। ভাসানী শেখ মুজিব সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করতেন। মুজিব সোহরাওয়ার্দীর সঙ্গে চলে গেলেন, ভাসানীর সঙ্গে থাকলেন না। এটা ভাসানীর একটা বড় মানে দুঃখ ছিল জীবনে। মুজিব ভাসানীকে ইচ্ছা করলে তার পক্ষে রাখতে পারতেন। তাজউদ্দিন সাহেব কলকাতায় যখন সরকার গঠন করেন তখন একটা অ্যাডভাইজারি কাউন্সিল করেছিলেন। কেন করেছিলেন? যে বিভিন্ন দলগুলোর মধ্যে একটা ঐক্য, সর্বোপরি আওয়ামী লীগের মধ্যে একটা ঐক্য, দলীয় বিরোধ যাতে বড় হয়ে না ওঠে। এই কাজে তাজউদ্দিন সাহেব নানাভাবে মৌলানা ভাসানীকে ব্যবহার করেছেন এবং এই অ্যাডভাইজারি কাউন্সিল। তো বঙ্গবন্ধু তো ওই কাউন্সিলটাও রক্ষা করলেন না। জাতীয় ঐক্যের জন্য অনেক কথা বলেছেন, এই যে মোজাফফর আহমদ সাহেব ছিলেন ন্যাপের, মনি সিংরাও বলেছেন, আরও কেউ কেউ বলেছেন, কিন্তু ওই সব কথার তো কোনো মূল্যই বঙ্গবন্ধু দেননি। তার ফলে একটা বিস্তর সংকীর্ণতার দিকে তিনি চলে যান। তারই পরিণতিতে আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধের সূত্র ধরে এই
ষড়যন্ত্রটা হয়েছে, তার হত্যাকাণ্ড, সেই সঙ্গে ফজলক মণি বা ওই মণির যে শ্বশুর বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়া, 3টা পরিবারকে মেরেছে। এগুলি কোনো মন গড়া কথা দিয়ে বুঝতে চাইলে বোঝা যাবে না। আমাদের বুঝতে হবে যে এই 3টা পরিবার যে নিহত হলো তার প্রত্যক্ষ কারণ কী ছিল, ইংরেজিতে বলে ইমিডিয়েট কজ, আর পরোক্ষ কারণ কী ছিল, যাতে ইংরেজিতে বলে রিমোট কজ। ওইভাবে এখন পর্যন্ত বিচার করা হয়নি, তার ফলে কোনো একটা বক্তব্য প্রপার আসেনি। বিচার তো সুনির্দিষ্টভাবে কারা গুলি করেছে, কারা হত্যা করেছে, কেবল তাদের অনুসন্ধান করেছে, তাদের বিচার করা হয়েছে। বিচারটা সেইভাবেই দেওয়া হয়েছে এবং কোর্ট যে আর্জি পেশ করেছে তার বাইরে গিয়ে কিছু কথা বলেনি। তার বিচার করছে, তাতে যে 10 জনকে প্রাণদণ্ড দেওয়া হয়েছে আসলেই তারা হত্যা করেছেন বঙ্গবন্ধুর পরিবারের লোকদেরকে, বঙ্গবন্ধুকে, তাদের প্রাণদণ্ড হয়েছে। কিন্তু এর পেছনে যে রাজনীতি ছিল, এর পেছনে যে স্বার্থগত নানান বিষয় ছিল, এগুলো তো আলোচনায় আসে না। এই 10 জন কেন মারতে গেল, এই 10 জন কারা? এই 10 জন প্রত্যেকেই মুক্তিযোদ্ধা, প্রত্যেকেই আওয়ামী লীগ সমর্থক, বঙ্গবন্ধু সমর্থক ছিলেন। কিন্তু একটা পর্যায়ে তারা এই আওয়ামী লীগের প্রতি, বঙ্গবন্ধুর প্রতি বীতশ্রদ্ধ হয়ে এই চক্রান্তে গেছেন। আর এই 10 জন প্রত্যেকেই সেনাবাহিনীতে চাকরি থেকে বরখাস্ত হয়েছিলেন, মুক্তিযোদ্ধা সত্ত্বেও বরখাস্ত হয়েছিলেন কিছু কিছু বিশৃঙ্খলা, ভুল এবং অন্যায় কাজ করার ফলেই। আচ্ছা, শেষ করে দেব। তো এখন গণতন্ত্রের ঐতিহ্য আমরা খুঁজতে গেলে প্রথমত দেখি যে গণতন্ত্র বিষয়ে আজ পর্যন্ত মানে গুরুত্বপূর্ণ কোনো বই কেউ বাংলা ভাষায় লেখেননি। খোঁজাখুঁজি করলে পাওয়া যেতে পারে কিছুটা ভালো, কিন্তু সেইগুলো আমাদের সামনে আসেনি। যারা রাজনৈতিক কর্মী তারা পড়ার সুযোগ পাননি। তো এই জায়গায় গণতন্ত্র বলতে আমরা কি বুঝি গোটা পৃথিবীর জন্য, এবং গণতন্ত্র বলতে আজকের বাংলাদেশের জন্য আমরা কি বুঝি, এটা তো লিখিতভাবে সামনে আনতে হবে। রাজনৈতিক দল যারা যে দল করেন সেই দলের কর্মীদের মধ্যে, নেতাদের মধ্যে ওই পুস্তক বা পুস্তিকা, এই ব্যাপারে একটা মতৈক্য দরকার। একজনের সঙ্গে অন্যজনের মত সম্পূর্ণ এক হবে এটা পৃথিবীতে হয় না, পার্থক্য থাকে। কিন্তু পার্থক্যের পরেও আমার মত আমি কিছুটা ত্যাগ করব, আপনার মত আমি কিছুটা গ্রহণ করব, আপনিও অন্যদের মত গ্রহণ করবেন কিছুটা, আপনার নিজের মত কিছুটা ত্যাগ করবেন। এইভাবে তো একটা আপোষ নিষ্পত্তি করে একটা বক্তব্য দাঁড় করতে হয়। তা আমাদের আজকে সেইটা দরকার। এই যে গণমুক্তি পার্টি করা হলো, এর পক্ষ থেকে লিখিতভাবে বই অথবা বুকলেট প্রকাশ করতে হবে যে গণতন্ত্র এই গণতন্ত্রের ইতিহাস আমাদের দেশে, এই গণতন্ত্রের ইতিহাস ইউরোপে এই, খুব সংক্ষেপে এই কথাগুলো ঠিকভাবে লিখতে হবে। এটা লেখা আন্তরিক হলে, সততা থাকলে কঠিন না। 2 মাস 3 মাসের প্রচেষ্টায় ভালোভাবেই এটা লেখা যায়। তারপরে হলো আমাদের গণতন্ত্রের ঐতিহ্য কী, এই সম্পর্কে কিছু কথা আমার এই লেখাটায় আছে। এটা অন্তত 15-16 বছর বা আরও বেশি আগের, আমি পড়িও না এটা এবার। এইটাও ডিভাইস করলে একটা বক্তব্য পাওয়া যায়। তাতে দেখা যায় যে বাংলা ভাষায় তো গণতন্ত্রের ঐতিহ্য আমরা পাই না। আমরা গণতান্ত্রিক নেতা হিসেবে যাদের পাই সর্বোচ্চ পর্যায়ে এই শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর দিকেও বলা হয় গণতন্ত্রের মানসপুত্র, তারপরে ভাসানী, তারপরে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু ইত্যাদি। তো এদের সম্পর্কে আপনার পরিচিত। আমি শুধু সোহরাওয়ার্দী সম্পর্কে একটা কমেন্ট করব। সোহরাওয়ার্দী তো বাঙালি ছিলেন না।